আফটারনুন। গুড আফটারনুন। তো তোমরা এখন কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি বনগা। বনগা কোথায়? একটা মামার বাড়িতে। মামার বাড়িতে। হ্যাঁ, তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি। সবাই মিলে মতলব আমি, এরা দুইজন, আমার ভাই, আমার হাজব্যান্ড, সবাই মিলে যাচ্ছি এক জায়গায় ঘুরতে, মতলব মানে আমার পিসির বাড়ি। তো বেরোনোর কথা ছিল সকাল 10টায়, কিন্তু এখন বাজে 12:30। তো যেহেতু সিজনটা উইন্টার সিজন, এই কারণে সব উঠতেও লেট হয়েছে, সব লেট, স্নান টান সব লেট হয়ে গেছে। এই জন্য ওরা তো ওখান থেকে বারবার ফোন করছে। তো এখন বলা হয়েছে যে আমরা বেরিয়েছি, হাফ অ্যান আওয়ার হয়েছে, আর পৌঁছতে মোটামুটি ঘন্টাখানেক লাগে, তাই না রিজু? বলে দাও তুমি কতদিন পর চেহারা দেখালে? 1 ঘন্টা থাকে। আমি তো বহুদিন পরে সামনে আসলাম মানে ভিডিওর মাঝে মধ্যে থাকি। তো আজকে ভাবলাম আজকে আমি স্টার্ট করি। তো এতদিন তো পরীক্ষা ছিল, আজকে আবার রেজাল্ট বেরোলো, মানে যেতেই পিটিএম সারা হলো, ওপেন হাউস সারা হলো। হ্যাঁ, কি বলছো? আমি সব জিনিসে A+ পেয়েছি। সব কি প্লাস? A+ পেয়েছে। হ্যাঁ, ও সব সাবজেক্টে A+ পেয়েছে, খুব হ্যাপি হয়েছে, আমিও খুব হ্যাপি হয়েছি, তাই না? আমারটা এখন অবধি বেরোয়নি। হ্যাঁ, তোরটা বেরোবে, তোরটা এখনো মেসেজ আসেনি, বোঝা যাবে কবে মেসেজ। সোমবার নাগাদই আসবে হয়তো, মানডেতে। তো এখন আমরা যাচ্ছি, চলো কতক্ষণে পৌঁছে দেখি, তারপরে আবার কথা বলছি। ঝাড়গ্রামের পার্টনার ছিল, তো নিমন্ত্রণ করে যেতে হচ্ছে। বহু বছর যাইনি এই বাড়িতে, খুব রাগ করবে। তো যাচ্ছি, বললো এসো, অনেকগুলো জায়গায় ঘুরিয়ে দেবো, ভালো ব্লগ করা যাবে। ওখানে নাকি নীলকুঠি আছে। নীলকুঠি মানে হচ্ছে ওই কি বলে কাটা সাহেবের যে বাংলোটা, বাংলো না, কাটা সাহেবের, হ্যাঁ, মঙ্গলগঞ্জ কাটা সাহেবের কুঠি আছে। ওখানে নাকি রাত্রেবেলা ভূত বেরোয়। আসলে একটা দারুণ ব্লগ হবে। তো ওই জন্য আমরা ওখানে যাচ্ছি। আর এখানে গাড়ি চালাচ্ছি, খুব রিস্কি রোড, যশোর রোড খুব সরু হয়ে গেছে, ন্যানো রোড। আর রাস্তাটা দেখো, হেভি দেখতে, রাস্তাটা দুপাশে গাছগুলো দেখতে সুন্দর, বাট গাড়ি চালাতে খুব রিস্ক, বিকজ ওপার থেকে হুসুস করে গাড়িগুলো আসে, আর কোনো নিয়ম মেনটেন করে না, ওভারটেক করে ভুলভাল। তো আমরা ওখানে পৌঁছে আবার কথা বলছি, ঠিক আছে? চলো, বাই বাই। আমরা পৌঁছে গেছি বনগা। একটু মিষ্টি কিনলাম, বাঙালি তো নিতে হয়। পিসি শাশুড়ি বাড়ি যাচ্ছি, তাই এবার ওদের বাড়ি থেকে চলছি, আমরা গাড়ি স্টার্ট করব। আমরা চলে এসেছি বনগাতে। এসে বাড়ি যাও তো একটা, অ্যাকচুয়ালি এসে দেরি হয়ে গেছিল, তাই জন্য আর কথা বলতে পারিনি। এসে ফটাফট আগে খেলাম। শালার বউ মানে দেবুর বউ রান্না করেছে হচ্ছে দারুণ একটা খাসির মাংস। প্রথমে খেলাম পালং শাক, তারপর মিক্সড ডাল, বেগুন ভাজা, তারপর এলো গরমা গরম খাসির মাংস, ভালো কোয়ালিটির খাসি, চাটনিও। হ্যাঁ, অনেকটা খাসির মাংস খেয়েছি, মানে পেট ঢোল হয়ে গেছে। এখন বাদ বাকি মেম্বাররা খাচ্ছে, খেয়ে উঠলে এইবার আমি আর দেবু আর রিজু বেরোবো একটু আশেপাশে কোথাও ঘুরতে। আজকে লাল কি যেন নীলকুঠি হবে না মনে হচ্ছে, কাটা সাহেবের কুঠি আজকে যাওয়া যাবে না, বিকজ সন্ধে হয়ে আসছে। আর এটা একটু দূর এখান থেকে, মেইন সিটি খানিকটা ঢুকতে হয়। তো রাত্রিবেলা অন্ধকারের মধ্যে আমি আর রিস্ক নেবো না। এখন চেষ্টা করবো বর্ডারটা ঘুরে আসতে বাইকে করে গিয়ে, আর কাল সকাল বেরিয়ে পড়বো অন্যান্য কিছু জায়গা যেগুলো ব্লগ করার মতো, ওগুলো ভিডিও করে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি এখন শুয়েছি, মানে আমি ঘুমোচ্ছি না, একদম ভাববেন আমি ঘুমোচ্ছি। এখন ওয়েট করছি দেবুর জন্য, দেবু খেতে গেছে, ও খেয়ে এলে আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে না? তো ওয়েট করো ততক্ষণ, দেবু আসা পর্যন্ত আমি এখন রাখছি, ঠিক আছে? Hi guys, now we are heading towards the Bangladesh border, which is called Petrapol border.
এই হচ্ছে বাংলাদেশ বর্ডার। এখানে থামতে থামতেই ভিডিও করতে মানা করে দিল এবং সঙ্গে সঙ্গে হাজারখানা প্রশ্ন ধেয়ে এলো বিএসএফের কাছ থেকে, কী করি, কোথায় থাকি, কেন এসেছি। অতএব ভিডিওটা করতে পারলাম না। এখানে একটা মনসা মন্দির আছে, তো আমরা এখন সেই মন্দিরটার দিকে যাচ্ছি। ভেবেছিলাম যে প্যারেড দেখবো বর্ডারে, বাট প্যারেড এখন আপাতত বন্ধ আছে, সকালেও হবে না, তো ভাবলাম কাল সকালে যাবো, সকালটাও হবে না। তো একটা মনসা মায়ের অনেক পুরনো মন্দির আছে, মন্দিরটা দেখে আসি। আমরা যাচ্ছি একটা সরু রাস্তা, এখানে একটা বড় মনসা মন্দির আছে বলছে। মানে এত অন্ধকার হয়ে গেছে, অন্ধকার লাগছে না? খুব 400-500 বছর পুরনো মনসা মন্দির বলছে। তোমাদের দেখাচ্ছি রাস্তাটা, এই যে এই পেছনের রাস্তাটা পুরোটা, অনেকটা ভেতরে আছে মন্দিরটা। তো আমরা যাই, চলো। আচ্ছা, ওখানে ক্যামেরা নাও অ্যালাউ করতে হবে? না, ঠিক আছে, ক্যামেরা এলাও না করলে অসুবিধা নেই। স্থানীয় একজন লোক বললো এটা নাকি 500 বছরের পুরনো মন্দির। জানি না কতটা ঠিক বললো, বাট যেটা বললো সেটাই আমি এখানে বলছি। আমি কিন্তু জানি না এক্স্যাক্টলি এটা কত পুরনো। ওই ওপারটা হচ্ছে পুরো বাংলাদেশ, ওপারটা পুরো বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। অনেক পুরনো মন্দির, খুব জাগ্রত দেবী মনসার মন্দির, বাট জায়গাটা একটা অদ্ভুত টাইপের। এই তারটা কেন দেওয়া আছে আমি জানি না, বাট ওই যে পিছনে লাইট জ্বলছে ওই দূরে দেখাচ্ছি, ওই লাইট জ্বলছে, ওখানটা হচ্ছে বাংলাদেশ। পুরনো গাছ, অনেকটা খোলা জায়গা, বিস্তীর্ণ, এবং মানে কি বলবো, 4:45 বাজে, মানে পুরো সন্ধে হয়ে যাচ্ছে এখনই। ওইটা হলো বাংলাদেশের ছাউনি। কই ওই যে বাংলাদেশের ইয়ের, ওই যে দেখা যাচ্ছে বিডিআর ছাউনি, কই বিডিআর? ওই যে দাঁড়িয়ে রয়েছে ও বিডিআর। ওটা ওই দেখা যাচ্ছে সবুজ রঙের যে ঘরটা, ওটা অ্যাকচুয়ালি বাংলাদেশের ছাউনি, যেখানে বিডিআর দাঁড়িয়ে আছে। শুনতেই পাচ্ছ নিশ্চয়ই, এই যে এটা হচ্ছে বাংলাদেশের বিডিআরদের ক্যাম্প। ওই যে বিডিআর দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে, বাংলাদেশ পুলিশ। এটা মা মনসার মন্দির, বহু পুরনো। এখানে প্রতি বছর মনসা পুজো করা হয়, বহু পুরনো মন্দির। मैं सोचा आर्मी का होगा। हाँ, ये हमारा भी पूजा वूजा होता है इसमें। আমরা এখন দেখে নিলাম জায়গাটা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ভাবলাম ওই ডান দিকে একটা জায়গা আছে ওই পেছনে, ওখানে যাবো ভাবছিলাম, বাট এখান থেকে সিকিউরিটি যারা আছে, মানে আই মিন সিআরপিএফ তো সরি बीएसएफ, तो बीएसएफ না করলো आप लोग अभी मत जाओ, शाम हो गया है, बिकॉज তার পাশেই তো বাংলাদেশ বর্ডার, বিডিআর বসে আছে। তো বাই চান্স কখন গুলি ফুলি চলে যায়, তো ওই জন্য আমরা গেলাম না, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওদিকটা দিয়ে। রাস্তায় উঠে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছি। এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তো। আর জায়গাটা দেখতে পেয়েছি কিন্তু অদ্ভুত, ফরেস্ট পার করে যাবে না। দেখো পেছনে, দেখো কি ঘন জঙ্গলের মতো। সন্ধে হয়ে তাতে আমার ভয় লাগছে দেখে। রাত্রিবেলা তো লাইট ফাইট জ্বলবে কিনা কে জানে। রাতে লাইট জ্বলে না, রাস্তা জ্বলে না, কি পরিমাণ জঙ্গল, অদ্ভুত হয়ে গেছে না, অন্ধকার লাগছে পুরো। ভাই এখানে প্রচুর সাপ থাকবে, ভাই প্রচুর সাপ থাকবে। একে মনসা মন্দির, তার মধ্যে এই জঙ্গল। অ্যান্ড দিস ইজ দ্য অফিস অফ বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিস, যেটা পেট্রাপোল বর্ডারের জাস্ট লাগোয়া। তো এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, এরা আবার না করছে ভিডিও করা যাবে না। তো আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি। আর এই দোকানপাটগুলো যা যা আছে এগুলো সব কিন্তু ইন্ডিয়াতে, এগুলো একটাও বাংলাদেশের নয়। বাংলাদেশেরগুলো ওপারে, দেখতেই পাচ্ছ ইন্ডিয়ার লেখা আছে, বাংলাদেশেরটা ওপারে, ওটার নাম হচ্ছে বেনাপোল। তো এখান থেকে এবার আমরা যাচ্ছি পেট্রাপোল রেলওয়ে স্টেশন। চলো লেটস গো। এবার পুরোপুরি সন্ধে হয়ে গেছে, অলরেডি বাইকে লাইট জ্বালিয়ে দিতে হয়েছে, বিকজ আমাদের দেরি হয়ে গেল বেরোতে বেরোতে। তো এই অন্ধকারের মধ্যে যতটুকু হয় কোনোভাবে তোমাদের দেখাচ্ছি করে, জানি না কোনো আলো পাবো কি না, বাট লেটস ট্রাই। এই পেট্রাপোল স্টেশন আপাতত এটা মানে পুরনো হন্টেড হাউসের মতো লাগছে। ইট সিমস ইটস এ হন্টেড প্লেস, বাট তা না। ডিউ টু কোভিড যা টেম্পোরারিলি ট্রেন পাস করে এখন বন্ধ রাখা হয়েছে। কলকাতার চিতপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ে, এটা হচ্ছে ইন্ডিয়ার, আমাদের ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলের যে ট্রেনগুলো যায় ইন্ডিয়া থেকে থ্রু এই স্টেশন হয়ে যায়, এখানে হল্ট হয়, চেকিং হয়, দেন ইট গোজ টু বেনাপোল, ওপারটা যেটা বাংলাদেশ।
ওই যে ওপরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমফানে উড়ে গেছে, ছাদ ফাদ সব কিছু নেই। আর এখন এখানে মানে দাঁড়ালে ভুতুরে সেটা কিছুই মনে হবে না, বিকজ আবার ট্রেন কবে চালু হবে গড নোজ। তো আপাতত এখন বন্ধ। প্রথমে আমরা চেষ্টা করলাম পেট্রাপোল বর্ডারে ঢোকার জন্য। তো জানি না এর আগের বার যখন এসেছিলাম 10 বছর আগে অ্যাটলিস্ট ভেতরে ঢুকতে পেরেছিলাম, এই বছর আর কিছু ঢুকতে দিল না। জানি না দ্য রিজন অফ দ্য সিকিউরিটি কী কারণে সেটা জানি না। তো একজন बीएसएफ बोल लो कहाँ से आए हो आप लोग, इस मतलब कोई चैनल से हो क्या, मीडिया तो नहीं हो तुम? तो আমরা বললো কোনো মিডিয়ার লোক না। বলছে कुछ कोई फोटो मत खींचना, कोई वीडियो मत करना। তো ঢুকতেই পারলাম না, আশেপাশে ছবি তুলতে দিচ্ছে না, ভিডিও করতে দিচ্ছে না, ব্লগ তো করতে পারবি না, মানে একটা ফটো তোলার পারমিশন বন্ধ নেই। কোনো রিজন আছে সেটা আমি আর জিজ্ঞেস করিনি। তো ওই জন্য ওখান থেকে ঘুরে চলে এসেছি পেট্রাপোল স্টেশনটা দেখানোর জন্য। তো এতে ভেতরে বিএসএফ আছে, তো ওই জন্য আর বেশি যাওয়া যাবে না, গেলে ফাট করে ধরে নেবে আমাদের, ফালতু ঝামেলা করে লাভ নেই। তো এখানে আর দেখাচ্ছি না। এবার যাবো আমরা একটা কালীবাড়ি আছে, কি নাম বললে? ডাকাত কালীবাড়ি বাড়ি। তো আমরা এখন চলে এসেছি বনগাড়ি একটা জায়গা, একটু ভেতরে একটা কালী মন্দির আছে, নাম হচ্ছে ডাকাত কালী মন্দির নাকি? তো অ্যাকচুয়ালি ডাকাত কালী মন্দির নাম নয়, সেই নামে সবাই ডাকে। একটা নাম আলাদা আছে, নামটা হচ্ছে সাধক মদন বাবাজি শ্মশান কালী মন্দির। তো এই মন্দিরটা নাকি খুব জাগ্রত, রাত হয়ে গেছে, আদারওয়াইজ দিনের বেলা এলে ভালো করে দেখাতে পারতাম। তো রাত্রিবেলা ঠিক করে দেখা যাচ্ছে না, তাও আমি একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। আর আমাদের পেছনে ওখানে, এটা কিন্তু পুকুর নয়, এটা হচ্ছে ইছামতি নদী, বিশাল নদী। তো এটা এখান থেকে ক্রস করেছে, আর এই নদীর পাড়েই হচ্ছে এই শ্মশান কালী মন্দিরটা, যেটাকে আমরা ডাকাত কালী মন্দির বলছি। এবং এর পিছনে বোধহয় আরও কিছু হিস্ট্রি আছে, আগে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। যা লাইট পাচ্ছি এতে মোটামুটি সেরকম কভার করতে পারবো না মনে হচ্ছে, তাও একবার ধরো আমি দেখাচ্ছি। একটা বিশাল ওপেন ল্যান্ড আছে, রয়েছে প্রচুর গাছ, আর অন্ধকারে তো বললামই লাইটের সেরকম একটা ব্যবস্থা নেই, তো মোটামুটি যা কভার করতে পারছি আর কি। জাস্ট ইছামতি নদীর পাড়েই হচ্ছে মন্দিরটা। তো এই অন্ধকারে তো বুঝতে পারছো, যা স্ট্রিট লাইট আছে, আর এটা হচ্ছে মন্দিরটা, এটাই সেই মন্দির। তো আমরা একবার ভেতরে ঢুকবো। এখানে নাকি মা কালী 2 হাতে না 10 হাতে পূজিত হন। আমি চেষ্টা করছি একবার দেখানোর, যদিও কলাপসেবল গেট আটকানো, তার ফাঁক দিয়ে যদি কিছু দেখা যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছি 10 হাতেই পূজিত মা, এখানে 10 হাতেই পূজিত হন। আর তার পাশে আরেকটা রুম আছে, ওখানে 5খানা স্কেলেটন রাখা আছে, পুরো স্কেলেটন না, যেটাকে নরকঙ্কাল বলি, তার খুলিটা এই যে এইখানটায়, এই যে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি 5খানা কঙ্কালের, মানে হিউম্যান স্কাল খুলি রাখা আছে। তো এখানকার যে তান্ত্রিক ছিলেন, যিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি নাকি অমাবস্যার সময় এই খুলিগুলোকে দিয়ে পুজো করতেন, তন্ত্রবিদ্যা করতেন এখানে। এই যে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি ভিজিবল 5খানা করটি আছে, খুলি আছে এখানে, ভয়ঙ্কর বাবা। আরেকখানা কালী মন্দির আছে যার নাম হচ্ছে সাতভাই কালী মন্দির, সেটা হচ্ছে এই মন্দিরটার জাস্ট অপোজিটে। তো আমরা রেল ব্রিজ ক্রস করে যাব, ঠিক আছে? চল রেল লাইন দেখা যাচ্ছে, এবং আমার ভীষণ ভয় করছে, বিকজ আমার উঁচু থেকে খুব ভয় করে। ফোকাসটা ঠিক করো, সাইকেল আসছে। চল আগে যাও দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভয় লাগছে আমার। Guys, we are going towards the Sadbhai Kali Mandir, and there is a big history behind this Kali temple actually, because during the British rule in India, this area was merely a wild area, এবং সেই কারণে তান্ত্রিকদের খুব পছন্দের জায়গা ছিল এই জায়গাগুলো। এবং সেই 7 ভাই ছিলেন 7জন তান্ত্রিক, যারা এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন, এবং এরা প্রচুর ওয়াইল্ড অ্যানিমেল স্যাক্রিফাইস করতেন এখানটা। ইনফ্যাক্ট সামটাইমস দে ইউজ টু স্যাক্রিফাইস দ্য হিউম্যান অলসো। তো সেই ক্ষেত্রে এই মন্দিরটা বেশ ফেমাস, সেই জন্যই ফেমাস। এবং আরেকটা রিউমারও আছে এর পেছনে। একবার এক ইংরেজ সাহেব ইছামতির এপার থেকে ওপারে একটা রেল ব্রিজ তৈরি করার কথা ভেবেছিলেন, এবং উনি ভেবেছিলেন সেই ব্রিজটা হবে এই 7 ভাই কালী মন্দিরের ওপর দিয়ে। এবং সেই ক্ষেত্রে একটা গাছ কাটার প্রয়োজন ছিল, একটা বিশাল বট গাছ। সেই বট গাছটা আমরা দেখাতে পাচ্ছি না, বিগত অন্ধকার হয়ে গেছে। প্ল্যান মাফিক যখনই বট গাছটাকে কাটা হয়, সেই সময় নাকি বট গাছ থেকে ব্লিডিং শুরু হয়, এবং তার কিছুদিনের মধ্যেই নাকি সেই সাহেব, যিনি সেই অর্ডারটা দিয়েছিলেন সেই বট গাছটা কাটার জন্য,
তিনি ব্লিডিং হয়ে মারা যান, তার মুখ থেকে নাকি রক্তবমি হয়। তো এটা একটা মানে রিউমার, এটার সত্যতা কতটা আমি জানি না, যেটা আমি শুনেছি সেটাই আমি তোমাদেরকে বললাম, শেয়ার করলাম তোমাদের সাথে। সো লেটস গো, বাদ বাকিটা একবার দেখে নিই। এবং এগুলো জানতে গেলে এখানে আসতে হবে, শুধু ব্লগ দেখলেই হবে না, নিজেরাই এসে এক্সপিরিয়েন্স করতে হবে। অদ্ভুত জায়গা দিয়ে আমরা যাচ্ছি, অন্ধকার গো, কিছু দেখা যাচ্ছে না, এখনো বাড়ি ঘর নেই, মাঠ। এটা কি হন্টেড প্লেস? হ্যাঁ, না না, মা কালী এখানে বাগানের এখানে অনেক কিছু অনেকে দেখেছে। এই বাবা, এটা পুরো বাঁশবাগান গো। না ভাই, না না, কিচ্ছু দেখা যাচ্ছে, আমার মোবাইলে ক্যামেরা কিছু হচ্ছেই না। আমরা এখন চা খেতে চলে এসেছি এক জায়গাতে। দোকানটার নামটা কি? চা খেতে চলে এসেছি আমরা এখন। তার ঠান্ডায় বাধ্য হয়ে এই ফেস মাস্কটা কিনলাম, যেটা কান ফানও ঢাকা থাকে, ঠান্ডা লাগে না, বিকজ বাইকে যাচ্ছি বলে। ঠিক আছে, তো চাটা খেয়ে নিই। মাটির ভাড়ে চা, দারুণ চা, মালাই চা। ঠিক আছে, এখন আমরা এসেছি দেবুর দোকানে। তো এখানে দেবুর দোকান, দেবু চাকরি করার পাশাপাশি নিজের দোকানও আছে। খুব সুন্দর জেরক্স ফেরক্স হয়, সমস্ত ফর্ম ফিল আপ হয়, আর বিভিন্ন রকমের ইন্টারনেটে কাজকর্ম হয়। তো চলো দেবুর দোকান থেকে যাওয়া যাক। তো এটা হচ্ছে দেবুর দোকান। এখানে জাস্ট 2 মিনিট থেকে আমরা চলে যাব। বাড়িতে গিয়ে একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে ভিডিওটাকে স্টপ করব। কাল আবার সকালে ঘুরতে যেতে হবে। ঠিক আছে, কি ভালো তো বিশ্বকবি কি বলছো? কি বাস ভালো ভালো তো। হ্যাঁ, তোমার